একদিন আমার স্বামীর বিছানায় আমার ননদকে দেখে জ্ঞান হারিয়ে ফেলি। আসলে আমার নন্দকে নিয়ে কি করছিল তা কল্পনার বাইরে। বন্ধুরা, এটি একটি বাস্তব ঘটনা। আমার নাম তিথি আর আমার হাজবেন্ডের নাম মেহেদী। 2009 সাল থেকে 13 সাল পর্যন্ত আমাদের রিলেশন ছিল। অনেক ঝড় অতিক্রম করে 1 জুন মাসে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে রাতে আমার স্বামীর সাথে থাকার কথা, সে রাতে আমার জায়গা হয় গোয়াল ঘরে। মেহেদী পরিবারের বড় ছেলে বলে সে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারত না। তার মায়ের পায়ের নিচে তার জান্নাত। তাই সব অন্যায় মেনে নিত। সব মেনে নিয়েছি। মানিয়ে নিয়েছে যে মানুষটাকে ভালোবেসে সেই মানুষটাই কখনো বুঝল না। 6 মাস পরেই বাচ্চা কনসেপ্ট করি। কিন্তু তা ননদ আর শাশুড়ি জোর করে করায়। দ্বিতীয়বারও একই কাজ করে তারা। মেয়েদের কাছে বললে তার উত্তর তারা তো আমাদের ভালোই চায়। আমার চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না। মা বাবাকে কিছু বলার মুখ ছিল না, কেননা আমি তাদের আত্মহত্যা করা হুমকি দিয়ে বিয়েটা করেছিলাম। পরিবারের সবাই বলেছিল মেহেদীর পরিবার খারাপ, কিন্তু আমায় আমার সিদ্ধান্তে অটল ছিলাম। যাই হোক, মেহেদী জবের জন্য শহরে থাকত। 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পর বাড়িতে আসত। বিয়ের তখন 1 বছর হয়নি। এর মধ্যে ননদ শাশুড়ি মেহেদীর কাছে বলল, আমার অন্য ছেলের সাথে সম্পর্ক আছে। মেয়েটি কখনো এর সত্য মিথ্যা যাচাই করেনি, অথচ তাদের কথা শুনে আমার গায়ে হাত তুলত। এত মারল যে 2 দিন বিছানায় পড়ে রইলাম। এত তাদের সমস্যা। আমি ভান করে বিছানায় পড়ে আছি। কাজ ফাঁকি দেওয়ার ধান্দা, আরও অনেক কথা। সুর বলল আমাকে দেখতে সুন্দরী মেয়ে তাদের ছেলের জন্য আনতে পারত। এতদিনে বুঝলাম এত আপত্তির মূলে আমি দেখতে অসুন্দর। 1 বছর হওয়ার আগে আমাকে বাড়িতে রাখবে না, এটা বলে রাতে বাসা থেকে বের করে দিল। মেহেদী বাড়িতে ছিল না, তাই প্রতিবেশী এক আন্টির বাসায় রাতটুকু আশ্রয় নিলাম। পরের দিন মেহেদী আসল। আর কোনো উপায় না পেয়ে আমাকে শহরে নিয়ে গেল। সেখানে কয়েক মাস ভালোই ছিলাম, কিন্তু অভাগীর সুখ বেশি দিন থাকে না। তাই ননদ ও তার স্বামী আমাদের বাসার কাছে ভাড়া আসল। সেই একই জ্বালাতন শুরু করল। তখন বিয়ের মোটামুটি 2 বছর শেষ। এর মধ্যে শাশুড়ি নাতির মুখ দেখানোর জন্য প্রেসার দেওয়া শুরু করল। কিন্তু এবার আমার খারাপ ভাগ্য পিছন ছাড়ল না। 2 বার মাথা নষ্ট করার ফলে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হল, যার কারণে বাচ্চা নিতে পারছিলাম না। এদিকে শাশুড়ির ননদ বলল, আমি বাচ্চা নিতে অক্ষম, তাই মেহেদীকেও অন্যত্র বিয়ে করাবে। এই কথা শোনার পর যে মানুষটা সর্বপ্রথম প্রতিবাদ করার কথা ছিল, সেই মানুষটাই নীরব দর্শক হয়ে সব কথা মেনে নিচ্ছিল। আমিও মেহেদীর আচরণ থেকে নির্বাক হয়ে গেছিলাম। মনে মনে শুধু ভাবছিলাম, আমি কাকে ভালোবাসলাম, কাকে ভালোবেসে মা বাবার ভালোবাসা ত্যাগ করলাম। আল্লাহ আমাকে অপরাধের শাস্তি দিচ্ছে হয়তো। রাতে মেহেদীকে বোঝালাম, ভালো কোনো ডাক্তারের শরণাপন্ন হলে এ সমস্যার সমাধান পাব। কিন্তু এখানেও আমার ননদ বাধা হয়ে দাঁড়াল। জানি না সে কি বোঝালো যে মেহেদী ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে যেতে লাগল। আর কোনো উপায় না পেয়ে ডাক্তার দেখাতে 5 দিনের জন্য বাবার বাড়িতে গেলাম। বাবার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না, তবুও নিজের সংসার বাঁচাতে বাবার শরণাপন্ন হলাম। বাবা তার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল আমাকে সুস্থ করার জন্য। বাবার বাড়িতে 2 দিন থাকার পরে মেহেদীকে নিয়ে এক অজানা ভয় আমার মনকে গ্রাস করতে শুরু করল। মেহেদী রান্না করতে পারত না, তাই আমি কাছে না থাকলে খাওয়া নিয়ে অনিয়ম করে শরীরে অসুখ হতো। এসব ভেবে মনটা আরও খারাপ হয়ে গেল। তাই মেহেদীকে সারপ্রাইজ দিব ভেবে ওকে না জানিয়ে ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট বাদ দিয়ে বাবার নিষেধ করা সত্ত্বেও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছাতে রাত 8টা বেজে গেছিল। বাসার ভেতর থেকে লক করা থাকায় কলিং বেল বাজালাম, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছিলাম না। মেহেদীকেও কল করলাম কয়েকবার, তাও রিসিভ করল না। তাই অজানা ভয়টা আরও মাথা চাড়া দিয়ে উঠল। কেন যেন বুক ফেটে কান্না আসছিল। তাহলে কি বিভিন্ন খারাপ চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। পাশের বাসার আন্টির হেল্প নিব যে সেও বাসায় ছিল না, তার দরজায় তালা ঝুলানো ছিল। তাই কিছু না ভাবতে পারেন নন্দকে কল দিলাম। কয়েকবার কল দেওয়ার পর কারো কোনো রেসপন্স না পেয়ে সেখানেই বসে রইলাম। এই ভেবে মনকে শান্ত করলাম যে হয়তো ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছে।
তাই ওর ঘুম ভাঙার অপেক্ষা করতেছিলাম। এর মধ্যে ননদ কল ব্যাক করল। আমি বাসায় ফিরেছি শুনেই তার কথা বলার ধরন পাল্টে গেল। পূর্বে আমার বাবার বাড়ি যাওয়া নিয়েও বিভিন্ন কথা শোনাত। কিন্তু এবার আমি ডাক্তার না দেখে বাসায় ফিরেছি কেন, এত তাড়াতাড়ি বাসায় ফিরলাম কেন, কেন নিজের ভালো বুঝি না, এসব নিয়ে কথা পেঁচানো শুরু করল। আমি তার কথাগুলো এড়িয়ে জিজ্ঞেস করলাম, মেহেদী কোথায়? সে বলল, মেহেদী মনে হয় ঘুমাচ্ছে, তুমি আমার বাসায় আসো। ওর ঘুম ভাঙলে তোমাকে এসে নিয়ে যাবে। আমি আচ্ছা আসতেছি বলে ফোনটা রেখে দিলাম। কিন্তু কেন জানি না, আমি সেদিন দরজার সামনেই বসেছিলাম। হয়তো আল্লাহ ইচ্ছে ছিল আমি সেখানে থাকি। কয়েক মিনিট পর হঠাৎ দরজা খোলার শব্দ উঠে দাঁড়ালাম। মেহেদী আমাকে দেখে ভূত দেখার মতো কেঁপে উঠল। আমাকে দেখে খুশি হওয়ার পরিবর্তে ও ঘাবড়ে গেছিল। দরজার আর দাদি দাদি প্রশ্ন করা শুরু করল, না জানিয়ে আসছি কেন? ডাক্তার কেন দেখায়নি? আপু বাসায় ডাকল, সেখানে কেন গেলাম না? আমি ওর প্রশ্নের কোনো জবাব না দিয়েই হাত ঠেলে বাসায় ঢুকলাম। বাসার ভিতরে ঢুকেই আমার সাজানো সংসারে অন্য কারো সাজানো অনুভব করতে পারলাম। এটা মেয়েদের স্পেশাল একটা গুণ যে তার ভালোবাসা সাজানো জিনিসের অন্য কারো হাত লাগলে তা সহজে বুঝতে পারে। ড্রয়িং রুমের টেবিলে আধা খাওয়া বার্থডে কেক, অল্প গলা মোমবাতি, ছুটে যাওয়া গোলাপের পাপড়িগুলো যেন জানান দিল, তিথি এই সংসারে তোর প্রযোজন শেষ। এদিকে কিন্তু মেহেদী থেমে নেই, তার বোনকে কল করে বাসায় আসতে বলে দিয়েছে। ভালোবাসার মানুষকে হারাবার ভয়ে আমার পৃথিবীতে অন্ধকার নেমে আসছিল। আমি বুঝতে পারছিলাম না, লজ্জায় নাকি ঘৃণায় আমি মেহেদীর দিকে তাকাতে পারছিলাম না। আমি ব্যাপারটা এড়িয়ে যেতে বেডরুমে যেতে চাইলাম। কিন্তু জড়িয়ে ধরার বাহানায় মেহেদী আমাকে আটকে দিল। তবে এবার আমার স্বামীর শরীরের ঘ্রাণে অন্য মেয়ের উপস্থিতি সম্পূর্ণ ধরা দিল। একটা মেয়ে তার স্বামীর শরীরের ঘ্রাণ চিনতে ভুল করে না। মেহেদী একাধারে আমাকে বিভিন্ন কথা বুঝিয়ে যাচ্ছিল। কিন্তু আমি শোনার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিলাম। এর মধ্যে ওর বোন এসে দরজায় নক করলে ও দরজা খুলতে গেলে আমি বেডরুমে চলে গেলাম। বেডরুম আগে থেকে অন্ধকার থাকায় আমি গিয়ে লাইট জ্বালালাম। লাইট জ্বালাতে দেখি আমার খালাতো ননদ আমারই বিছানা, যিনি আমার হাজবেন্ডের আগের বান্ধবী। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মনের ভয়টা যে এভাবে সত্যি হয়ে যাবে তা কল্পনাও করতে পারেনি। চারপাশটা স্তব্ধ হয়ে গেছিল। প্রতিবার তো দূরে থাক কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। মেহেদী বা তার আপু আমার পাশে ছিল কিনা তাও আমার মনে নেই। এই দৃশ্য সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে গেছিলাম। যখন জ্ঞান ফিরল তখন আমার পাশে কেউ ছিল না। রাত তখন শেষের দিকে সিদ্ধান্ত নিলাম, নিজেকে বলি দিব আর কারো পথের কাটা হয়ে থাকব না। তাই রুম আটকে দড়ি দিয়ে মরার চেষ্টা করলাম। কিন্তু শেষ মুহূর্তে রাজু প্রতিবেশী সম্পর্কে ভাইপো হয়, পা দুটি তার কাঁধে তুলে নিয়ে বাঁচিয়ে দিল আমার জীবন। আবারও সেন্সলেস হয়ে গেলাম। সকালে যখন জ্ঞান ফিরল তখন ননদ আর মেহেদী দুই পাশে বসে আছে। নিপা খালাতো ননদ দূরে দাঁড়িয়ে আছে। মেহেদীর বোন আমাকে বুঝালো যেন এসব নিয়ে আর ঝামেলা না বাড়াই। না হলে মেহেদী আর আমার ডিভোর্স করিয়ে দেবে। আর আমাকে এমনভাবে মেহেদীর জীবন থেকে সরাবে, কেউ আসল সত্যি জানতেও পারবে না। আবার আমার বাবাকেও কল করে বলা হলো আমি অন্য কারো সাথে সম্পর্ক করে ধরা পড়েছি। তাই নিজেকে নির্দোষ প্রমাণ করতে আত্মহত্যা করার চেষ্টা করেছি। বাবা মায়ের তুলনা হয় না, তাই আমি না বলতেও বাবা তার একটা কথা বিশ্বাস করেনি, বরং থানায় যাওয়ার কথা বলল। কিন্তু আমি বাবাকে অনেক অনুরোধ করলাম থানায় না যাবার জন্য। আরও বললাম যে সামান্য বিষয় নিয়ে মান অভিমান এ নিয়ে যেন ঝামেলা না করে। যাই হোক, তারা চলে যাওয়ার পর মেহেদীকে শুধু একটা প্রশ্ন করেছিলাম, আমার ভালোবাসায় কমতি কোথায় ছিল। কিন্তু সামান্য এই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি। এরপর থেকে একই ছাদের নিচে থাকি ঠিকই, কিন্তু ভালোবাসাটা আর ছিল না। অফিসে গেলে সারাক্ষণ ফোন বিজি পেতাম। তাই ফোনে অটো কল রেকর্ড চালু করে দিলাম। সারাদিন পর বাসায় ফিরে সে যখন শান্তির ঘুম দেয়, আমি তখন চুপি চুপি তার ফোন নিয়ে সারাদিনের প্রেম আলাপের রেকর্ডিং কানে ইয়ারফোন লাগিয়ে শুনি আর চোখের পানি ফেলি। রেকর্ডিংয়ের কিছু কথা এমন ছিল, তিথি আমার জীবনের একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমি তোমার সাথেই সুখী। আর তোমার সাথে সুখী হতে চাই। তুমি চলে আসো, বাকিটা আমি সামলে নিব। মেয়েটার কথা আর নাইবা বললাম। একজন স্ত্রীর পক্ষে এসব কথা শুনে হজম করে নেওয়া খুবই কষ্টকর। এখন জুয়া খেলার নেশা হয়ে গেছে তার। কিছু বললেই খারাপ ব্যবহার আর মারধর তো আছেই। তবে মা বাবার সামনে সে কখনোই তার আসল রূপ দেখায়নি। এদিক থেকে আমি তার কাছে ঋণী। আমার মা বাবা জানতে পারলে কষ্ট পাবে।
এই মানুষগুলোকে আর কষ্ট দিতে চাই না। অনেক ত্যাগ স্বীকার করেছে এর। হ্যাঁ, এভাবেই মেনে নিচ্ছি আমি। মানুষটাকে আবার ফিরে আনতে মানিয়ে নিচ্ছি। এছাড়া বাঁচার আর কোনো রাস্তা নেই। জানি ও ফিরবে না বা তার আশা আশঙ্কা নেই। তবুও মরীচিকার পিছনে ছুটি। এভাবেই কাটিয়ে দিচ্ছি দিনগুলো। এভাবেই একদিন সব না পাওয়ার কষ্ট, অভিমানগুলো নিয়ে না ফেরার দেশে পাড়ি জমাব। তবু আল্লাহর কাছে শেষ চাওয়া, মৃত্যুর আগে যেন একটু সুখের মুখ দেখি। প্রিয় বন্ধুরা, গল্পটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।